গেইটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞেস করল, জামাই জামাই লাগতেছে আমায়? কবির মুচকি হাসল। রাবেয়া দরজা খুলতেই সালাম দেয় জয়, ভালো আছেন আন্টি? জুতো পরেই ঢুকে পড়ল ভেতরে। রাবেয়া কথা বললেন না। তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে। জয় ঢুকল। হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের ওপর রাখল। কমপক্ষে ৫-৭ কিলো মিষ্টি। পেছনে ফিরে ঠোঁট কামড়ে হাসল, সবাই স্বার্থপর, দেখেছেন? স্বার্থের কাছে সম্পর্ক, স্নেহ, আদর, আচরণসহ সব বদলে যায়, জীবনও। এর আগেরবার এসেছিলাম, আপনি আপনাকে আম্মা ডাকতে বলেছিলেন। কারণ আমি এতিম, খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি, আজ জবাবই দিচ্ছেন না। সুযোগ হলে জুতো তুলতেন আমার মুখে। অথচ আজও কিন্তু আমি সেই এতিমই আছি, নাকি বাপ মা বেঁচে উঠেছে আমার? এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্য আমার মানুষকে ভালো লাগে, তারা সচেতন, খুব বোকা না। আপনাকেও ভালো লাগছে। বিকৃত মস্তিষ্কের জয়। তার যুক্তি ও ধারণা মানুষ সমাজে তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপীর ঊর্ধ্বে। আশপাশ দেখে জিজ্ঞেস করল, অন্তিক আছে? রাবেয়া কথা বললেন না। উনাক দেখে যতটা নিরুপায় লাগছিল, তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার ওপরে তুলে শরীর বাঁকাল, আচ্ছা, আপনিই ওকে জানিয়ে দেবেন। আমাকে আবার খুব ঘেন্নাটেন্না করে নিশ্চয়ই। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর করি। তখন মানুষ কটমটায়, কিন্তু সাহসে জোটে না কিছু বলার। তখন নিজের শক্তিকে অনুভব করি। তখন আবার একবার বুঝি, আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? অসভ্যর মতো অল্প হেসে সিরিয়াস হল, কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়ি পড়ে থাকে না। শুক্রবার আরমিনকে তুলে নিতে আসব। এখানে তেমন কিছু করতে হবে না। খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললেই না, টুকটাক ভাইব্রাদার আসবে কয়েকজন। ২০-২৫ জনের মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব। সকালে বাবুর্চি চলে আসবে। টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে। রাবেয়ার চোখে মুখের বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই থমকে দাঁড়াল। পলাশের কাছ থেকে ফিরে একগাদা কাপড়চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পেছনে ফিরেছিল। জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অবধি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকল, ঘরওয়ালি। অন্তু পিছনে তাকায়। নির্বিকার, নির্লিপ্ততা চাহনি। পুনরায় নিজের কাছে মনোযোগ দেয়। জয় হেলেদুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে এমন লাগে, আর মেইন। অন্তু জবাব দেয় না। গলা উঁচিয়ে বলে, জয়, সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই। এই সব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি? হলে অন্ততপক্ষে দত্তরটা ভালো পাব। তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল, নাকমুখ কুঁচকে রিসিভ করল, সম্বন্ধীর পোলা। তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াব। রাহাত মিনমিন করে বলল, ভাই, আমার তো বউ নাই। কিন্তু আপনার বউ মানে ভাবিজানরে নিয়া কিছু বলার জন্য কল দিছি। জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার। আপনি কি গেছেন শ্বশুরবাড়ি? ভাবি বাসায় পৌঁছাইছে? জয় চুপচাপ কলটা কেটে দিল।
রুমে এসে অন্তুর বিছানার ওপর টানটান হয়ে শুয়ে পড়ল জুতো পরা অবস্থায়। পাশেই বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছে। চোখ দুটো বুজে শান্তভাবে জিজ্ঞেস করল, কোথায় গেছিলে? ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর কোথাও যাওনি কেন? পলাশের সাথে কফি শপে গেছিলাম। জয় চোখ বুজেই হাসল নিঃশব্দে। হাসিমুখে বলল, কেন? সেদিন তোমায় মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না? দড়ি ছিঁড়ে মারা খেতে গেছিলে? নাকি পলাশ যা করতে গিয়ে ছেড়ে দিয়েছিল সেদিন, তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে? এমন একটা অশিষ্ট, নোংরা কথায়ও বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হল না অন্তুর মাঝে। যেন সে অতিস্বাভাবিক কিছুই শুনছে মাত্র। অল্প হাসল, সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা, দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয়? আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ, আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানাল, ঠিক। তবে একদিনেই আমার সব পড়ে ফেলবে? নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি। একদিনে গড়িনি নিজেকে, অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলছ আমায়। নট ফেয়ার, ঘরোয়ালি। অন্তুর মন বিদ্রোহ করে ওঠে, আপনার মতো নিচু মানের উপন্যাস পড়ার আমার রুচি কোথায়, জয় আমির? কথাগুলো চেপে জিজ্ঞেস করল, মহাভারত পড়েছেন? পুরোটা পড়িনি। শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয়? দুর্যোধনকেও ভালো লেগেছিল। স্বাভাবিক। আসল কথা বলো। শকুনি মামা বলেছিলেন, সুগন্ধ, দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না। অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই, সে তার মর্যাদা বা কুফল কিছুই বোঝে না। একজন সম্মানী ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোনো দুঃখে? যার চরিত্র ভালো, সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে? জয় মাথা নাড়ল, পারে না। কথা ঠিক, আমার সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না, ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছে রাখো। পলাশ, মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুবই ভালো লাগছে আমার। তবুও এই ধরনের বালের প্যাচাল এখানেই থামা, নয়তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনোকালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মারার হলে ঠুকঠাক মেরে ফেলে রাখা কোনো কাজের কথা না। মারলে কোনোদিন জানটা একটানে বের করে নেব। যা বলতে এসেছি, শোন। অন্তু ভাঁজ করা কাপড় রাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায়। জয় আবার টান হয়ে শুয়ে বলল, শুক্রবার দিন লোক আসবে ও বাড়ি থেকে। মার্কেট করতে হবে। ভাবি বলল, আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরা করে, তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে। তাছাড়া মাগি মাইনসের বাজার জীবনে করি নাই, ওসব বালছাল আমি কিনতে পারবো না। কাল সকালে তৈরি থেকো। আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে। ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারীদেহের প্রতিটা ভাঁজে জয়ের পৌরুষ নজর পরিভ্রমণ করে, শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়। জোরে করে শ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ হেলিয়ে দিয়ে বলল, এমন ভাব করছ যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমায় ও বাড়ি নিয়ে যাবার প্রস্তাব দিয়েছি। বিয়ে হয়েছে,
তুমি দায়বদ্ধ। কি শর্ত দেবে? সিনেমার হিরোদের মতো আলাদা শোয়াবে? অন্তু কথা বলল না। জয় খাক করে উঠল, নাটক করো না, কি চাও বলো। আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে দুহাতের তালু বিছানায় ঠেকাল। কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে। মেজ চাচা সেটা দখল করে আছে, সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোক আসছে। আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেব না। তাগাদা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না। জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল, চোখা স্বরে বলল, আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবাক হবার ভান করে সামান্য হাসল, আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি। তবুও লোকে আপনাকে পছন্দ করে? হতাশ আমি। জয় বাঁকা হেসে ঘাড় ঘোরাল, কারো পছন্দের হতে আসিনি দুনিয়ায়। বেঁচে থাকার জন্য এসেছি, নিজের মতো করে বাঁচব। বেশ শান্ত দেখালো জয়কে। কাল মঙ্গলবার। সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা 11:30টার মতো বাজবে। কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসেব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশের পাওনা সুদসহ 12 লক্ষ দাবি করেছে ও। ওখানে জমি আব্বুর 4 কাঠার বেশি। কম বেশি লাখ 20 টাকা আসতে পারে। বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন। বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্য রইল। আদেশ করছ? আপনার মনে হচ্ছে? না। অন্তু হাসল, তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো? চলবে। ভরসা করছ? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল, আমি একা গিয়ে কার বাল ছিঁড়ব ওখানে? কাউকে চিনি আমি? কল করব আমি। বলে দেব সব। আর এটুকু যদি সামলে নিতে না পারেন, তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কি? অন্তুর সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। এক চোটে বসা থেকে উঠে অন্তুর পেছনের চুলগুলো মুঠো করে ধরে হিচড়ে পিছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায়। অন্তু পিঠোটা সজোরে ধাক্কা খায় দেয়ালে। পিঠে আঘাত পেতেই অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের ওপর আঁচল লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের। অন্তু ছাড়ে না। মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান নন আপনি, আপনি কুকুর। ভুলটা শুধরে নিয়েছি। এবার ছাড়ুন। মানুষের ভুল হয়ে যেতেই পারে। মাস্তান তো ভালোই, আপনি কি আর তেমন? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না? মানুষ দেখলেই হামলে পড়ে। আপনি তাই। জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখাল। ও বোধহয় শুনতে পেল না অন্তুর ভৎসনাগুলো। পাছড়াপাছড়িতে অন্তুর ওড়না পড়ে যায় একপাশ থেকে। এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে। তখন যে চাহিদা জাগেনি, তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি, এমন নয়। পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব। আজ হল না, ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগলামি শুরু করল জয়ের। বুকের আছড়ে যখন জ্বলন উঠেছে,
জয়ের শরীরটা আচমকাই অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরো বেশি লাবণ্যময়ী লাগছিল। ক্ষুধার্ত জয়ের এত কাছে, হাতের থাবায় মেয়েটাকে পেয়ে, এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল। ২৭ বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসে উঠানামা করা বুকটা নেশাদ্রব্যের ন্যায় লাগল। জয়ের নিঃশ্বাস ভারী হল, পশমে ঢাকা বুকের ভেতরটায় আলোড়ন উঠল। অন্তুর চুলে থাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর একপাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করল। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্কভাবে অদ্ভুত স্বরে বেহায়ার মতো আবদার করে, একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয়। বিড়বিড় করে ওঠে, মেয়ে মানুষ জীবনে স্বীকার করবে না। দাড়িগোফের মুখটা অন্তুর ঠোঁটে লাগায়। শক্ত একটা চুমু। অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওড়নাতে দিচ্ছিল, ঠিক ততটা হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাতটা। অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতেই ওড়নাসহ হাতটা চেপে ধরে অন্তুর চোয়ালে অপর হাত গেড়ে দেয়। অন্তুর হাতের কবজির নিচের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়। জয়ের হাতের রিস্টলেটের আছড়ে নরম হাতের চামড়া বিদীর্ণ হয়। এভাবে কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়। হাঁপিয়ে উঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবে? ধর্ষক। চলবে, তাই বলো। আর এক মুহূর্ত দাঁড়ায় না। অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে মেঝেতে। হাত দিয়ে ঠোঁট ঘষে। আবার থুতু ফেলে। ওপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে, আমার স্বামী এই কুকুরটা। এভাবেই সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে? কি বিধান আপনার? মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়? আপনি মহান, মালিক আমার। এম ড্যাশ। অন্তিক আবার একটা ছোট্ট দোকানের খোঁজ করেছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করাই যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে, তা সে ভুলতে পারে না। সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মার্জিয়া বলল, জয় আমির এসেছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে। আর বলার কি থাকে? অন্তিকের কাছে জয় আমির, নর্দমার পচা নাপাক ময়লা। যা ঘৃণ্য, বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত। অন্তুর জন্য কলিজা ফাটে, অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই। আবার মনে হয়, ওর বোন এমন ফুরবল নয়। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার বান, প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে। অন্তু বারান্দায় এক কাপ করা চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞেস করল, তুমি চাতে চিনি খাও না কেন, বলো? পানসে লাগে না? আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না। আমজাদ সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন, কি যে খুশি লেগেছিল মুখে চোখে। গাম্ভীর্যের পেছনে এক শৌখিন মানুষ ছিলেন। অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটফট করে উঠল, কি হয়েছে তোমার, আব্বু? কথা বলছো না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্যই আমার নেই। তোমরা আর কত কি সহ্য করাবে আমাকে? অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব, তুই চলে যাচ্ছিস, অন্তু? ওই বাড়ি কিন্তু যাব না, আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকব। অন্তু চমকে উঠল।
এ কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায়। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তু চারদিকে তাকায় আকুল হয়ে। অন্তিক জিজ্ঞেস করল, চাটা আমি খাবো? একটু চিনি এনে দিবি? দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের চোখের দিকে, ঘোর নীরবতায় কাটে ততক্ষণ। অন্তু পড়ে উঠে দাঁড়ায়। ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি, তাই তো? বড় ভাই বাপের মতো হয়। চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না। আমি তোর তেমন ভাই নই অবশ্যই। ঠিক বলেছি? এমন ভং ধরিস কথাবার্তায়, যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ তুই। অনার্স পাশ নাই করতে বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজর্গী কথাবার্তা বলতে আসবি না। বিরক্ত লাগে। অন্তুর ঠ্যাস মারা কথাতে অন্তিক হেসে ফেলল, পাপ আর বিদ্যুৎ প্রথমে এদের নিজেদের বাপকে মারে, শুনেছি। আমার পাপও ছাড়েনি আমায়। অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক, পলাশ কি করেছিল তোর সাথে? পলাশের ব্যাপারে কিছু জানিস? এমন কিছু যা জানা উচিত আমার? প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্ন করল অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বললেন, বোরকা ছাড়ছিস? এমনে চলাফেরা করে মেয়ে মানুষ? জাহান্নামী হয়ে গেছিস তুই? আল্লাহরে ভয় লাগে না? বেপর্দা, বেহায়াদের মতন চলাফেরা করতে শিখছিস? অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে, কিসের পর্দার কথা বলছো, আম্মা? বেশ্যার শরীরে বোরকার পর্দা? যে মেয়ে পুরুষ ঘরে ঢোকায়, তার পর্দা? মাছি তাড়ানোর মতো হাত নাড়ে অন্তু, মূর্খ তুমি। মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনব, তাতে পাপ বাড়বে, আম্মা। কি বলো তো, মানুষের আসল পোশাক সম্মান। তা আছে আমার? কাপড়ের পোশাকে শরীর ঢাকলেই কি আর না ঢাকলেই বা কি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা। যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চোরাবো? লোক দেখানো হয়ে যাবে না? আর ওটাকে রিয়া বলে। যা হারাম। ওষুধ খেয়ে নিও, বের হচ্ছি। মুস্তাকিন থাকে দিনাজপুর বাসেরহাটের ঢাকা দক্ষিণ রোডের মিশরা উদ্দিন সরণিতে। ফ্ল্যাট বলতে 6 তলা বাড়ির এক ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছিল। নিজের হাতে নাশতা বানিয়ে আনল। সোফায় বসে বলল, কি ব্যাপার? রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসল, প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলত না। নেহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কমবেশি 20 বার শ্বাসপ্রশ্বাস ফেলে। কি প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিনকে ওর কোনোদিন সাধারণ কেউ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা যে কি, তা আন্দাজ করা দুঃসাধ্য যেন। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণসম্পন্ন। মুস্তাকিন হাসল, উকিল হবার আগেই যদি এভাবে স্ক্যান করেন, এনার্জি লস, ম্যাডাম। এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন, আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজনীয়। এখনই খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসে বেশি। তো আপনি আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন? ফের হেসে ফেলল মুস্তাকিন, খাঁটি? সে তো স্বর্ণও হয় না।
24 ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গহনা তৈরি করা যায় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাদ না মেলালে তা দিয়ে অলংকার গড়া যায় না, গড়লেও তা মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসল, অর্থাৎ খাঁটি মানুষেরা ফুরবল, তাই না? আমিও বুঝি আজকাল। আমি একটু ব্যাকডেটেড মানুষ, কফিতে তৃপ্তি কম পাই। চা ভালো বানাতে পারি, টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। কথা শেষ করে নেব। ঠান্ডা হোক। আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন। কিছুই লুকোবেন না। এবং এটা জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি। আপনার উকিল হওয়াও ঠিক আছে, শুনানি পেশ করাই খুব দক্ষ হবেন। তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণেই পার্টি আপনার। ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তু চুপ রইল। অন্তিক দর্শকের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে। যেন মনেই নেই, এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞেস করল, এটা কত সাল চলছে যেন? অন্তু জবাব দিল, 2014 চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনিভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধান্দার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয়। সেভাবেই একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সমসাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক। অথচ ভার্সিটির পাত চুকিয়ে বের হতেই সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল। ব্যবসা শুরু করল নিজের। ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস সাথে মহাজনের ব্যবসায়ী। সে সামলায় এখানকার কারবার, ঢাকাতে আছে রাজন আজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগেই এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে। এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল। সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসনীতিতে যুক্ত হয়ে যায় সে। মানুষকে টাকা ধার দিয়ে তা শোধের ব্যবস্থা রাখে না, পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়। যা অন্তুর সাথে হয়েছিল। জয় জানে সবই। কিন্তু সে জানত না, অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্ররাজনীতি থেকে বেরিয়েছিলই কেবল নিজের অমানুষিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করবার জন্য। দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে, তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা যে কারো জন্য বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জন্যেই। খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর। চালচলনে খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে, এটা ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না। তবে 4-5 বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটাও অনুকূল ছিল না। প্রশাসন পুরোটা মরেনি তখনও। সাল 2010-এর শেষের দিক। রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর হল, আরেক দফা যুদ্ধাপরাধীদের বিচার হল, বিএনপি নেত্রীর নিবাস পরিবর্তন। তখন দেশের অবস্থা খুব উত্তেজিত। সেই সময় হামজা কেবলই মাথা চাড়া দিয়ে উঠেছিল রাজনীতিতে। তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে। এরপর থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল।
কিন্তু মাঝহার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিহ্বল। অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনোদিনই শক্ত হয়ে ওঠেনি মাঝহারের। বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা, হামজার দাপট চলছিল চারদিকে। চাচাতো বোনকে বিয়ে দেয়ার পেছনে মাঝহারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিন সফল হয়নি। হামজা ঠিক যতটা চতুর, তেমনি ভয়ানক। সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে। পলাশের সাথে নিয়মিত উঠাবসা শুরু করল। এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চলন নিয়ে। মাঝহার পলাশকে খুব মান্য করে চললেও জয় আর হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন। আরও বহুত ব্যাপার আছে, যেগুলো শুধু ওরা জানে। ওরা আপনার না জানা ভালো। মুস্তাকিন কথা শেষ করল। অন্তু উঠে দাঁড়ায়। জয় আমিরের ব্যাপারে কি জানেন? জয় আমির এক যুদ্ধাপরাধীর ছেলে। খুব সংক্ষেপে জবাব দেবার চেষ্টা করছিল মুস্তাকিন। অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে। রাস্তা পার হবার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে। অন্তুর বুকটা ধড়াস করে ওঠে। তখনই ডান হাতটা চেপে ধরে অন্তিক। তারা দেয়, রাস্তা ফাঁকা, চল পার হই। বিগত 2014 এর 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। ভোট দিতে গেছিলেন না আমজাদ সাহেব, কাউকে যেতেও দেননি। অন্তু তখন নতুন ভোটার। সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে, কাল আমি নাগরিক হব, আমার প্রথম ভোট দেব। আব্বু হেসেছিলেন, তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি। আজ রাতেই সেসবে সিল পড়ে যাবে। কষ্ট করে ভোট দিতে যাবার ঝামেলা নেই। জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে। তবুও লোকে বলে, রাজনীতি আর রাজনৈতিকতা ভালো না। সে খবরের কাগজে পড়েছিল, নির্বাচনের আগের রাতে কমপক্ষে 500 ভোটকেন্দ্র আগুনের হলকায় দাউ দাউ করে জ্বলেছে। 20-25 জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয়, আমজাদ সাহেব ধারণা করলেন, মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে, আহত অগণিত। তার মধ্যে নিশ্চয়ই শিবির আর বিরোধীদলীয় বিএনপির ছেলেরা বেশি মরেছে। অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আব্বু, তুমি কি জামায়াত শিবিরকে সমর্থন করো? আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি অন্তত এ দেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না। অন্তুদের ভার্সিটি ছুটি হয়ে গেল। চারদিকে হাহাকার। মাসজুড়ে স্কুল কলেজে ছুটির পর ছুটি। একে একে জেলে যায় লোকে, তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয়। সুবিচারে দেশ ভরে উঠতে লাগল কানায় কানায়। লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়। কোথাও তাদের ওপর না সুবিচার ঘটে যায়। এমনিতেই এত সুবিচার এই 1,47,570 বর্গ কিমি সীমানার দেশে আটছে না, উতলে পড়ে যাচ্ছে। বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার। বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের। এভাবে পেরিয়ে যায় প্রায় 6 মাসের মতো। জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরেই সবকিছু চলতে শুরু করল। কতদিন এভাবে চলা যায়? উত্তাল ঢাকা শান্ত যেন। নির্বাচন থামানো যায়নি, ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষকগণ। এই শোক এবং হতাশায় আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত তারা। আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশা নিয়ে দমে গেল, হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণেরা উপরমহলের প্রশ্রয় তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল। আজ 12ই ডিসেম্বর,
2014 রোজ শুক্রবার। অন্তু বিয়ের সাজে বসে এসব ভাবে। অবাক হয় জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সেই ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিক ঝুঁকে পড়ছে। কিসের সংগ্রামের আগুন বুকে ধিকধিক করে জ্বলছে। পরিস্থিতি তার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কতদূর নিয়ে যাবে। অন্তু মাঝে মধ্যেই বিরক্ত হয় নিজের ওপর। সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে, সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো। তখনই আব্বুর সেই সব শিক্ষা এসে সামনে দাঁড়ায়, অন্তু, পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে, সহ্য করতে শেখার পরামর্শ দেয়, সেই চিন্তা দ্বারায় অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা দিয়াশলাই জ্বালিয়ে দে। আর যদি সবাই এটা করতে পারত, দেশে কখনোই স্বৈরাচার সোচ্চার হয়ে ওঠার সুযোগ পেত না। পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো। অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না। এখানে আপেক্ষিকতার সূত্র খাটে। দুর্বলতার আপেক্ষিকতায় ক্ষমতা জাহির হয়। তুই যতক্ষণ ফুটবল, তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী। যখন তুইও শক্তিশালী, তখন তোরা দুজন বরাবর। কাটাকাটি হয়ে যাবে শক্তির, আর কারোটাই তখন শক্তি থাকবে না। ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয়। অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে, এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তাদের বলেছেন মজলুম। আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই তিনি তার মজলুমদের সাথেই আছেন। অন্তু ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে। শুরুটা হয়েছিল একটা বোরকা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেয়ার মাঝ দিয়ে। এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা কথা তরুণ যুবনেতার বিরুদ্ধচারণ দিয়ে শুরু এই কাহিনী আজ অন্তুকে পর্দাহীন, মনুষ্যত্বহীন, সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষের পরিণত করেছে। মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে, গর্ভের ছেলে, মাথার সিঁদুর, গায়ের কাপড় কেন শুধু ওরা দিয়েছে? ওরা কেন কেড়ে নিতে পারেনি? ওরা কেন কেড়ে নিতে আসা হানাদারের বুকে বটির কোপ বসাতে পারেনি? চালের বাটাম খুলে কেন দিতে পারেনি মাথায় একটা বাড়ি? সেসব কুকুরদের রক্তে কেন চুরি পরা হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি? আজও কি হচ্ছে? সেদিন আখি কেন একাধিক নারকীয় পিশাচদের দৈহিক খোরাক হয়েছে? কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপী দেহপিণ্ডটাকে? অন্তুর সাথে কি এর কম কিছু হয়েছে? এত হানাহানি কিসের? যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জেলে পচে মরছে? গত 2013 এর 12ই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হল। তার অপরাধ, সে মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধী। টুপি, দাড়ির সাজে একজন মুসলমানবেশী রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তা কতটুকু সত্যি? যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয়, তাদের তো ধরে জেলে পুরে দেয়া হচ্ছে, অথবা পরিয়ে দেয়া হচ্ছে কালো মুখোশ, ঝুলে পড়ছে ফাঁসির কাষ্ঠে। এরপর ক্ষমতায় আছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিকে মানুষেরা। তাহলে এই রাহাজানি, সহিংসতাগুলো কাদের কাজ? সকল অপরাধীর শাস্তি হয়ে গেছে। এখন গোটা বাংলা শান্তিতে ছেয়ে যাওয়ার কথা। তবুও কেন শহরে শহরে বাসট্রাম পড়ছে, মানুষ মরছে, ছিনতাই, নির্যাতন, অপরাধের সীমা থাকছে না? জয়েরা কেন এত শক্তিশালী? হামজারা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে? বাংলাদেশ তো মুসলিমের দেশ, বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ। তাহলে শান্তি কেন নেই? অথচ প্রতিটা ধর্মেই তো জীবন বিধান রয়েছে। তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধারার মতো সংবিধান নেই?
সংবিধানে কেন ধর্ম নেই? ধর্মের ডাক দেয়া মানুষগুলো কেন শেলের শিক ধরে দাঁড়িয়ে কালকুঠুরিতে? মার্চের ১৬ তারিখে অন্তু গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে। আমজাদ সাহেব জানতেন না যে অন্তু টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করছে। পরের দিন বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিন। থানার গেইটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল, বোরকা খুলে ভেতরে যান, হিজাব খুলে ফেলুন, মুখ দেখান, বোরকার ওপর দিয়েই তল্লাশি করুন। ম্যাডাম, যা বলছি তা করুন। আজ জঙ্গির দল বোরকার আড়ালে বের হবে কত এমন। এসব পর্দা সব স্থানে চলে না। খুলে ভেতরে যান। অন্তু ধৈর্য হারায়। জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল, কোথাও শুনেছিলাম ধান পড়ে চুলায়, পানি ঢালে পাছায়। আপনি সারা দেশে আছেন? যেখানে বোরকার তলে আসলেই ধান পুড়ছে সেসব জায়গায় গিয়ে পাহারা দিন বরং। কর্তব্যপ্রায়ণতার নাটক করে অজায়গায় পানি ঢালবেন না, নয়তো দেখবেন ওদিকে ধান পুড়ে সিদ্ধ পাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে। অন্তু আর দাঁড়ায়নি সেদিন। সেই কর্তব্যপ্রায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছিল। অন্তুর বরযাত্রী আসলেই খুব বেশি নয়। হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হল। অন্তু এক ফোঁটা কাঁদল না। অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেইট অবধি নিয়ে যায়। রাবেয়া দূরে দরজার চৈকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। ঝোড়ো ঝোড়ো করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে। অন্তু এগিয়ে গিয়ে বলে, আম্মা, বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো। সেই অভিজ্ঞতা সামলে নেয়ার দোয়া করো। আমি আসব তোমায় দেখতে। খবরদার ওই পাপের ইটবালুতে গড়া দালানে তোমার পা ফেলো না, আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক। তোমরা পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর না মানুষ সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ কোনোরকম বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কাঁদেন। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেয়া অন্তু কিছু বিস্মাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগামছাড়া হয়ে গেছে। অন্তিক ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর। আজ হহুত কথা টের পাচ্ছি ভিতরে। বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুটো খুব জ্বলছে। তোর চোখ জ্বলছে না? জ্বলছে না। আম্মার খেয়াল রাখিস। ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হল দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু, যা তোকে গ্রাস করেছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে। দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে। যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস। আমিও তো জীবনে কত কিছু করেছি। পর্দাও করেছি। আজ এই বিয়ে সাজে মানুষ দেখছে। এখন কি সেই অতীতের বোরকা পরা অন্তুকে ভেবে কাঁদব? নতুন করে শুরু কর। আম্মার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তুর স্বর হালকা কাঁপল পর্দার কথা বলতে গিয়ে। আর তোর প্রয়োজন নেই আমাকে? আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত। এম ড্যাশ গাড়ি তখন চলছে হাইওয়ের ওপর দিয়ে। অন্তুর পাশে জয় নেই। সে পেছনের গাড়ির ড্রাইভার।
উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে। সামনের গাড়িতে হামজা ড্রিভারের পাশে ছিল। রিমি বসেছে অন্তুর পাশে, ওর কোলে কোয়েল। একদৃষ্টে অন্তুকে দেখছে, বোঝার চেষ্টা করছে। কবির আর একজন মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারি পেছনের সিটে। অন্তু তাকিয়ে আছে নিজের বাঁ হাতের তালুতে। মেহেদিতে রাঙা হাতে কি খুঁজছে কে জানে। বিকট একটা আওয়াজে কানের তালা লেগে গেল। রিমি কান চেপে ধরে নিচু হয়। গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমায়ুন পাটোয়ারি। ককটেল পুড়ছে জয়ের গাড়ি থেকে 2 হাত দূরত্বে। গাড়ি ছিটকে এসে উল্টে যাবার আগে ব্রেক কষতেই জয়ের কপালটা স্টিয়ারিংয়ে সজোরে ধাক্কা খায়। কপালটা চিরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। হামজা পাগলের মতো ছুটে যায়। গাড়ির কাচ তোলা ছিল। দিকবিদিক শূন্য হয়ে আশপাশে তাকায়। কিচ্ছু নেই। এক দৌড়ে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে। গ্লাসের ওপর দুটো আঘাত করে। কাচ চিরে গিলেও ভাঙে না। এবার দুটো ককটেল ফাটে রাস্তার ওপর। গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে। কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর। কেউই বের হবার মতো অবস্থায় নেই। রিমি কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার। হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে, মাথা তুলিস না কিন্তু। ইটের চারটে আঘাতে কাচ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক খোলে। যা ধারণা করেছিল তাই। জয় অর্ধচেতন। ওকে হিচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে। আরও দুটো ককটেলের বোতল সামনে এসে পড়ে। পরেরগুলো গাড়ির ওপর। কে মরল কে বাঁচল তা পরে হবে। আরও কিছুদূর এগিয়ে আসার পর গাড়িতে এসে 3টা কাচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে। তরলগুলো গড়িয়ে পড়তেই বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায়। জয়ের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে। কপালে চাপটি ধরা রক্ত। ভ্রুতে এসে রক্ত চাপ ধরেছে। গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা। এবার হামজা খেয়াল করে, কপাল অল্প, আসলে কপালের কোনা দিয়ে মাথার ডান পাশ ফেটে গেছে। কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে। লোকজন দূর থেকে দেখে দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছে। ফুল সাজানো গাড়ির পেছনটা জ্বলছে। লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনে গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায়, জয় মামা। ও জয়। হামজা বলে, আব্বু, আপনি আরমিনকে বাড়ি নিয়ে যান। এখানে কিচ্ছু হয়নি। মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি। কেমন? বৌভাত 2 দিন পর হবে। গানবাজনার কমতি রাখবেন না। লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন। খুব শীঘ্রই ফিরব আমরা। এই খবর নিজে থেকে লিক না হওয়া অবধি এরকম কিছুই হয়নি, ঠিক আছে? পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ির। M-। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক। পুরো পাড়া এসেছে জয় আমিরের বউ দেখতে। তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে। আজ অন্তুর রাঙা গম্ভীর সুশ্রী চেহারাটা গিলে খেল কত লোকে। মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরায় অন্তু। দোতলা বাড়ি। বেশ বড় বাড়ি। তখনই অন্তুর মাথায় আসে, হামজা করে কি? মেয়র হয়েছে সেদিন। জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতেও তো সময় লাগার কথা। এত বড় বাড়ি, গাড়ি বিলাসিতার উৎস কি শুধু এই ওয়ার্কশপ? লোহার ব্যবসায় এত আয়? অন্তুর বিশ্বাস হয় না।
আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা, ঘাড়ের পেছনে দিয়ে সেই রক্তের স্রোত। এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে। পার্টির ছেলেরা ভরা চারদিকে, সবার মাথায় লাল গামছা বাঁধা। এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি। কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে, তাদের হাতে লাঠি, ফাড়া খড়ি, কেউ কেউ চাদর পরেছে। হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে। এই সব নিরাপত্তা কেন? হামলার ভয়? কিসের হামলা? ছোটবেলা সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে। আজ পাটোয়ারি বাড়ির মেইন গেট খুলে দেয়া হয়েছে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক। গেটের ডানদিকে ছোট্ট বাগান, তার বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা শুরু। ডানদিকের ঝোপের পাশ ঘুরে গেছে একটা গলি, তা বোধহয় বাড়ির পেছনের দিকে যায়। কিন্তু বাড়ির পিছনে বিশাল প্রাচীর তোলা। ওদিকে এই রাস্তা কিসের? অন্তুর মাথাটা নত ছিল। যখন দরজায় পা রাখল, শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ের জলজলে চোখ নজরে এলো। অন্তুকে গিলছে যেন চোখ দুটো, দুটো ঢোক গেলাও নজরে আসে অন্তুর। কৌতূহল তৈরি হল মেয়েটার প্রতি। বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে। জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে, ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি। সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেঁচানো। ওটা দরজার সামনের দেয়ালে টাঙানো। একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, ছোট্ট 2 সিটের সোফা, কাউচ, বুকশেলফ, কর্নার শোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরের 2 দেয়ালের কোণায়। অন্তুর তাচ্ছিল্যই এলো। এসব বড়লোকির চলাফেরার সোর্স কি? চাঁদাবাজি। জয় এখন কোথায়? একের পর এক লোক আসছিল, দেখছিল, কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুজে দিচ্ছিল। সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তুর মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। হাস্যকর ছিল দৃশ্যটা। কোলে চড়ে বসে মুখ দেখা। তুলি পাশে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে বৌমণিকে? বউ? জয় মামার বউ এটা। তোমার রিমি মামির মতো আরেকটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলে যে। কোয়েল আধস্বরে বলে, জয় তো। থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর দিকে বাচ্চাসুলভ দৃষ্টিতে, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা। দারুণ মায়া লেগে গেল অন্তুর। গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে রাখল কোয়েলকে। তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয়, আমি তোমার এক ননদ। তোমার তো আপন ননদ, ভাসুর কেউ নেই। আমি হামজার ছোট বোন। অন্তু হাসল অল্প। তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয়। কি করে কি হলো, সেটাই ভাবছিলাম। জয় এমন ঘর বাঁধার ছেলে না। তবুও দেখেছ সাথে আসেনি। তুমি তো ভীষণ সুন্দরী। এত ঘামছ কেন? চিন্তা করছো কি নিয়ে? চার্জার ফ্যান দেব? উহু, ঠিক আছি। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে। ফর্সা ধবধবে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু। ঘাড়ের কাছের জখমটা ওড়নার আড়াল থেকে বেরিয়ে এসেছে। চোখের নিচে কালি পড়া, যা জানান দেয় বহুরাত ঘুমায়নি চোখ দুটো। অথচ দারুণ সুন্দর চেহারা তুলির। হামজার মতোই নাকচোখ, তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্সা না। রিমি এসে দাঁড়াতেই তুলি চমকায়, মুখটা এমন ছোট লাগছে কেন তোমার, ভাবি? জয় আর হামজা ভাই কই? ওরা কি আজকের দিনটাও স্বাভাবিক পালন করতে পারত না? রেগে উঠল তুলি। রিমি যান্ত্রিক স্বরে জানায়,
রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল। জয়কে বোধহয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে। আতকে ওঠে তুলি। মুখটা বিবর্ণ হয়ে যায়। দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু। মৃত ঝর্ণার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি ছোঁয়ে নোনা জল। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে হামজার জন্য। তার ভয় হয়, ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয়। লোকের আনাগোনা কমল রাত 11টার দিকে। তোড়জোড় কমে গেল। ঠিক খবর হয়ে গেছে, বিয়ের গাড়িতে হামলা হয়েছে। পুলিশ এসেছিল। হুমায়ুন পাটোয়ারি সামলে নিয়েছেন। অন্তু ঘরটা দেখল দৃষ্টি ঘুরিয়ে। বেডসাইড টেবিলের ওপর কাচের বোল ভর্তি কাজুবাদাম রাখা। তার পাশে ছোট্ট একটা হিপফ্লাক্স পড়ে আছে। অন্তু কর্ক খুলে শুকল। মদের বিশ্রী গন্ধ, তবে তরল নেই। হলুদ একটা স্মাইলি হ্যান্ড প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে। এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে। মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে। ড্রয়ারে ছোট বড় ছুরি অনেকগুলো। বুলেট কেস পড়ে আছে। অনেকগুলো সিগারেটের বাক্স, দেয়াশলাই, লাইটার। কাগজের মোড়কে বিভিন্ন রকম বড়ি পেল অন্তু। দুটো খালি সিরিঞ্জ। স্লিপিং ড্রাগের বলেই মনে হল। ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল। বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝুলছে। দুধসাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করে রাখা। নিচের তাকে পারফিউমের কৌটো, বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা। অন্তু অবাক হয়ে দেখল, একটা দুমড়ে যাওয়া আধখাওয়া সিগারেট। অন্তু থমকে দাঁড়িয়ে থাকে। জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলার মাঝ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে। চলবে।